একাডেমিক এবং অন গ্রাউন্ড ওয়ার্কার্স যারা আছেন তাদের মধ্যে যে ডিভাইডটা আছে সেটা কিভাবে ব্রিজ করা যায়। তো এখানে অলরেডি আমাদের এমিনেন্ট প্যানেলিস্টরা আছেন, তো তাদের অনেকের কথা আপনারা শুনেছেন অলরেডি। আপনাদের সবাইকে একটা করে ফর্ম দেওয়া হয়েছে, সেখানে কাইন্ডলি আপনাদের যা মতামত বা আপনাদের ফিল্ডে কাজ করতে গিয়ে যে সমস্ত সমস্যাগুলো হয়তো আপনারা ফেস করেন এবং আপনারা চান যে গভর্নমেন্ট এগুলোর প্রতি নজর দিন, যাতে আরো পুরো প্রসিডিওরটা একটা স্ট্রিমলাইন হয়, পলিসি মেকিং এর ক্ষেত্রে যেন কিছুটা সুবিধা হয়। তো সেই থেকেই আমি আশা করবো আপনারা ফর্মগুলো ফিল আপ করবেন এবং এখানে যারা প্যানেলিস্টরা আছেন তাদেরকেও আপনারা প্রশ্ন করতে পারেন, ওনারা কিছু বলবেন, আপনাদেরও কিছু বক্তব্য থাকবে, তো সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। আমার পজিশনটা এখানে খুবই নগণ্য, আমি মডারেটর বলা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে অলরেডি এক্সপার্টসরা আছেন, তো ডিরেক্টলি আপনারা তাদের জিজ্ঞেস করতে পারেন। এবং তো এখানে যারা আছেন আপনারা সবাই অ্যারাউন্ড 15 মিনিটস করে বলবেন, তারপরে আপনাদেরও সময় দেওয়া হবে ইন্টারাকশনের জন্য। কাইন্ডলি আপনাদের কোনো সাজেশনস বা কোনো অবজারভেশনস থাকলে ওটা শেয়ার করবেন। আচ্ছা, এই বলে আমি মাইকটা হ্যান্ড ওভার করছি প্রথমে অমলান স্যারকে। স্যার শুরু করুন, পরে কন্টিনিউ। এখানে যারা আছেন এনজিওর রিপ্রেজেন্টেটিভ এবং অন্যান্য গেস্ট যারা আছেন, প্যানেল ডিসকাশনের যে ব্যাপারটা সেটা আনঅর্গানাইজড সেক্টরে ওমেনদের রোল, পার্টিসিপেশন, সুবিধা এবং কি কি প্রবলেম ফেস করতে হয় তাদের। ম্যাডাম অনেকটাই বলেছেন কি টাইপের প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে, এবার তার মধ্যে সোশ্যাল প্রবলেম, ইকোনমিক প্রবলেম এবং আনঅর্গানাইজড সেক্টরে তারা যে কাজ করছেন তার রিকগনিশন। এতে বলা হয় যে দ্য ভিকটিমস অফ ইনভিজিবিলিটি। আর তারা কাজ করছেন সেটাই অনেক সময় যারা এমপ্লয়ার আছে তারা ঠিকঠাক রিকগনাইজ করেন না। সেক্ষেত্রে তাদের সুবিধা হচ্ছে লেবার লসটা ঠিকঠাক মেনটেন করতে হচ্ছে না, এবং লেবার লস আছে যে 10 বা তার বেশি যদি লেবার এমপ্লয় করে তাহলে ইন্ডিয়ান লেবার একটা সমস্ত কিছু সুযোগ সুবিধা তাদের দিতে হবে। সেক্ষেত্রে তারা সাপ্রেস করে যাচ্ছে, ইনফরমেশন সাপ্রেস করে যাচ্ছে, ইভেন্ট করে যাচ্ছে গভর্নমেন্ট লস যেগুলো আছে সেগুলো, এবং স্পেশালি উইমেনদের ডিপ্রাইভ করছে তাদের স্যালারি বা ওয়েজেস বা রিমুনারেশন যাই বলি, প্রপার রিমুনারেশন দেবে। এটা একটা বড় ড্রব্যাক এই সিস্টেমে। এবং গভর্নমেন্ট ল যেটা আছে সেটা ইমপ্লিমেন্টেশন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। যে ল আছে ঠিক, বাট ইমপ্লিমেন্টেশনের দিকটা কতটা স্ট্রিক্ট, রিজিড বা কতটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি সেটা একটা বিরাট প্রবলেম আমাদের ক্ষেত্রে। কনস্টিটিউশনাল প্রভিশন, ফান্ডামেন্টাল রাইট, ইপিএসপি তে যেগুলো আছে সেগুলো আছে, ইকুয়াল পে, এফআই, ইকুয়াল ওয়ার্ক, সেগুলো কনস্টিটিউশনে আছে, লিগ্যাল, দিস আর লিগ্যাল। কিন্তু কতটা আমরা লগুলো ইমপ্লিমেন্ট করতে পারছি এবং বেনিফিট যারা টার্গেট গ্রুপ তাদের ক্ষেত্রে কতটা পৌঁছাচ্ছে, এটা একটা বড় প্রবলেম আছে। আর এক্ষেত্রে রোলটা কি আছে? রোল গভর্নমেন্টের যেরকম রোল আছে, স্টেট গভর্নমেন্ট and central government both, not only central government or state government. There is central, not the question of central or state, there should be the question of central and state. Both the government can play a very important role for the implementation of legal things. এবার এইগুলো ছাড়াও আনঅর্গানাইজড সেক্টরে ওমেনদের কন্ডিশন ডেভেলপ করার জন্য লোকাল বডিজ যেগুলো আছে সেইগুলোকে ইনভলভ করা, স্পেশালি ভেরি ইম্পর্টেন্ট রোল আছে এনজিও গুলোর জন্য ফর দ্য এম্পাওয়ারিং ওমেন, স্পেশালি ফিনান্সিয়াল এম্পাওয়ারমেন্ট, জব অপরচুনিটিস, এক্সপ্লয়টেশন মিনিমাইজ করা, মিটিগেট করা। সেক্ষেত্রে বিরাট একটা রোল আছে এনজিও গুলোর। এবং সেখানে গভর্নমেন্টের সঙ্গে সবসময় একটা কোঅপারেশন তৈরি করা, লিগেল ফ্রেমওয়ার্কের মধ্যে এনজিও গুলো যদি বেশি অ্যাক্টিভ হয় সেক্ষেত্রে কিন্তু আনঅর্গানাইজড সেক্টরে প্রবলেম গুলো অনেকটাই রিমুভ করা যায়। সেক্ষেত্রে এনজিও গুলোর অত্যন্ত ইম্পর্টেন্ট রোল রুরাল এরিয়া এবং আরবান এরিয়া, বোথ দ্য সেক্টরস।
এবং প্রচুর আনঅর্গানাইজ সেক্টর লেবার আছে, তারা মাইগ্রেটরি ইন নেচার, সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় মাইগ্রেশন করছে এবং সেখানে কালচারাল প্রবলেম, লিঙ্গুইস্টিক প্রবলেম, ফিনান্সিয়াল প্রবলেম, প্রচুর প্রবলেম হচ্ছে। সেখানে এনজিও গুলোর রোল এবং সেক্সুয়াল হ্যারাসমেন্ট, ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট, হ্যাজার্ডাস ওয়ার্ক করতে হচ্ছে, চাইল্ড লেবার, এগুলো প্রপারলি সবসময় ইনফর্ম করা গভর্নমেন্টকে, বিকজ গভর্নমেন্টের কাছে এই রেকর্ড গুলোই নেই, বেশিরভাগ সময় থাকে না। যারা এমপ্লয়ার তারা এই রেকর্ড গুলো ফুললি সাপ্রেস করে যায় ফর দেয়ার কনভিনিয়েন্স। কারণ আমি যদি চাইল্ড লেবার এমপ্লয় করি, সেক্ষেত্রে বাচ্চাটাকে অনেক কম ওয়েজেস দিতে হবে, ইভেন খাবার দাবার দিয়ে একদম মিনিমাম ওয়েজেস, সেখানে ল মানার কোনো ব্যাপারই নেই। এবং তাকে দিয়ে অনেক ক্ষেত্রে দেখা যায় চাইল্ড লেবার যে এমপ্লয়ার তার বাড়িতেই খাচ্ছে, তাকে থাকার ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে। এবার এটা ঠিক ফ্যাসিলিটি না, তাকে ওই বাড়িতে রেখে তাকে 14 থেকে 16 ঘন্টা কাজ করিয়ে নেওয়া হচ্ছে। সকালে ঘুম থেকে উঠে কাজ করছে এবং রাত অব্দি সে কাজ করছে, এবং তাকে শুধু ওই থাকার জায়গাটুকু দেওয়া হচ্ছে। সে বাড়ি গেলে দেরি করে আসবে, ইরেগুলার হবে, বা বাবা মার যদি অন্য জায়গায় ব্যবস্থা থাকে সেখানে নিয়ে চলে যাবে। সেই জন্য প্রায় অলমোস্ট তাকে বন্ডেড লেবার হিসেবে কাজ করছে, অথচ তার রেকর্ড কোনো গভর্নমেন্টের কাছে থাকছে না। এইগুলোর রেকর্ড গভর্নমেন্টের কাছে ঠিকঠাক ভাবে পৌঁছে দেওয়া বা অন্যান্য ইনফরমেশন গুলো দেওয়া। এবং সেক্সুয়াল হ্যারাসমেন্ট, দিস ইজ ভেরি প্রবলেমেটিক অ্যাসপেক্ট, এবং সেগুলো ঠিক জায়গায় পৌঁছানো। এবার সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস, সেটা কটা রেজিস্টার্ড হচ্ছে, ভয়ে হোক বা অন্যান্য কোনো কারণে হোক, সেগুলো সোসাইটিতে বদনাম হবে বা অন্য কোনো কারণে, সেগুলো প্যারেন্টসও কি করে, সেগুলো ওই এমপ্লয়ারের সাথে লিটিগেট করে নিচ্ছে। সেইগুলো যাতে না হয়, সেগুলোতে এনজিওদের রোল ভেরি ইম্পর্টেন্ট। প্রথমত আপনাদের সকলকেই ধন্যবাদ যে আপনারা সকলে একটা মহৎ কাজের সাথে যুক্ত। আমরা আমাদের প্রফেশনাল কারণে হয়তো ডাইরেক্টলি সবসময় এই কাজগুলো ফিল্ডে করতে পারি না, যেগুলো আমরা একাডেমিক্যালি চর্চা করি, বাট আপনারা ফিল্ডে গিয়ে যারা ভুক্তভোগী তাদের সাথে ডাইরেক্টলি কাজ করছেন, তো আপনাদের সকলকেই সেই জন্য ধন্যবাদ প্রথমত। আচ্ছা, যদি আমরা এই আনঅর্গানাইজ সেক্টরের ওমেন ওয়ার্কারদের প্রসঙ্গে আসি, তো সেক্ষেত্রে দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ অনেক ধরনের কাজ আছে যেগুলো আনঅর্গানাইজ সেক্টরের মধ্যে পড়ে, এবং এই অসংগঠিত ক্ষেত্রেও কি কি কাজকে ইনক্লুড করে সেটা কিন্তু কোনো প্রপার সংজ্ঞা নেই। ঠিক এই কাজগুলোই অসংগঠিত ক্ষেত্র, এরকম কিন্তু কোনো সংজ্ঞা আমরা দিতে পারি না। তো এরকম অনেক কাজের সাথে অনেকেই যুক্ত, যেরকম স্যার মেনশন করলেন খুব প্রমিনেন্টলি দ্য প্রস্টিটিউটস। তাদের কাজটাকে আমরা কোন আওতার অন্তর্ভুক্ত করবো এবং কিভাবে করবো, বিকজ দেয়ার ইজ নো ডেফিনেশন, কোথাও কোনো ডেফিনেশন নেই, কোনো আইনে কোনো ডেফিনেশন নেই যে আনঅর্গানাইজ সেক্টরে ঠিক কারা করবে। যে কিছু ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে যে এই ধরনের কাজগুলোকে আমরা অসংগঠিত ক্ষেত্র বলতে পারি। এবার যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করছে সেই মহিলারা কিন্তু তাদের মূল যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যেমন তেমন করে টাকা রোজগার করা, ঠিক আছে? তো তারা কিন্তু তাদের রাইট সম্বন্ধে ভাবছে না, তারা নিজেদের রাইট সম্বন্ধে দে নট অ্যাট অল বদার, সেটা তাদের চিন্তা ভাবনার বাইরে। আগে তো আমি আমার খাদ্য বস্ত্র বাসস্থানের সংস্থান করবো, আমি যখন কোনো চাকরি করতাম না তখন তো আমি ডিএ নিয়ে চিন্তা করতাম না, কিন্তু এখন আমি একটা চাকরিতে আছি যখন, তখন আমি নেক্সট স্টেপে গিয়ে ডিএ নিয়ে চিন্তা করছি। কিন্তু আমার কাছে তখন আমার কোনো খাওয়ার নেই, আমি কোথায় গিয়ে সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস ফাইল করবো, সেটা তো আমার চিন্তার বাইরে। তো প্রথমতই মহিলাদেরকে যেটা বেশি মানুষের প্রয়োজন, যেটা মূল প্রয়োজন, সেটার একটা সংস্থান করার দিশা দেখাতে হবে। সেটার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা এবং কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। কাজ অনেক আছে, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি আছে যেখানে কাজ আছে,
এবং বিভিন্ন ধরনের এখন ছোট ছোট এন্টারপ্রেনার বিভিন্ন মহিলারা এগিয়ে আসছেন, যারা চাকরি করছেন না অথচ ছোট ছোট ভাবে কাপড় তৈরি করে বিক্রি করছেন, বাড়িতে ব্যবসা করছেন, বিভিন্ন কাপড় জামা বিক্রি করছেন, সোশ্যাল মিডিয়াতে তারা বিক্রি করছেন, অনলাইন বিজনেস করছেন, এবং এটা কিন্তু ডেভেলপ করছে ডে বাই ডে। ওমেনদের পজিশনটা কিন্তু একদিক থেকে দেখলে অনেকটা স্ট্রং হচ্ছে, এবং যখন আমার পায়ের তলার মাটিটা শক্ত হবে তখন কিন্তু আমি আমার সোশ্যাল পজিশন নিয়ে ভাববো, তখন কিন্তু আমি আমার রাইট নিয়ে ভাববো। তার আগে আমার মেন ফোকাস হচ্ছে আমার বাচ্চারা যাতে ঠিকঠাক খাবার পায় এবং আমার ফ্যামিলি মেম্বারদের যে বেসিক প্রয়োজনগুলো সেগুলো যাতে ফুলফিল হয়। তো সেই জন্য প্রথমেই দরকার যে ওমেনদেরকে এডুকেট করা আর তাদেরকে কিছু স্পেশাল স্কিল দেওয়া, এবং সেটা করতে হবে আর্লি এজে। যখন তারা অলরেডি একটা হাউস হোল্ডের মধ্যে ঢুকে পড়ছে, তারা ওভারবার্ডেন হয়ে যাচ্ছে, তাদের উপর কাজের প্রেশার বেশি হয়ে যাচ্ছে, তো তখন তারা তো এই যে স্যার যেরকম দেবকুমার স্যার খুব সঠিকভাবে যেটা বললেন যে এখন যদি এই কলেজে কোনো ট্রেনিং প্রোগ্রাম অর্গানাইজ করা হয় কেউ আসবে না ট্রেনিং নিতে। তো সেই জন্য একটা এজে ট্রেনিং প্রোগ্রামগুলো অর্গানাইজ করতে হবে যখন এই ওমেনগুলোর মাথায় এত বার্ডেন থাকবে না। একটা সার্টেন এজে আমি অনেক মহিলাদের দেখেছি যারা কিন্তু এই যে বিভিন্ন প্রকল্প যেগুলো খুব পপুলার প্রকল্প আর কি, লাইক কন্যাশ্রী প্রকল্প, বিভিন্ন ভাতা যেগুলো পাওয়া যায়, লক্ষ্মীশ্রী ভাতা, তো তারা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু তাদের টাকা ঢোকে না অনেক সময়, এবং তারা জানে না কেন ঢোকে না। তারা এটাও জানে না যে তারা কিভাবে জানতে পারবে, কোথায় গেলে জানতে পারবে যে প্রবলেমটা কি। তাদেরকে এই অ্যাকাউন্টটা তৈরি করে দিয়েছে এবং সব ফর্ম ফিল আপ করে দিয়েছে পাড়ার কোনো ছেলে। এবার কি হচ্ছে, এখানে পুরো ব্যাপারটাতে অনেক করাপশন ইনক্লুড হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তাদের টাকা অনেক সময় কনভার্টেড হয়ে অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে। তো এই যে প্রসিজিয়ারটা, তারা নিজেদের যে রাইটটা আছে সেটা জানে, কিন্তু যখন তারা সেটা পাচ্ছে না, তারা কোথায় গেলে পাবে সেটা জানার জন্য, যেরকম আমি এরকমও অনেক সময় দেখেছি তারা অসুস্থ, কিন্তু হসপিটালে গিয়ে যদি সারাদিন দাঁড়াতে হয় তাহলে একদিনের যে বেতনটা সেটা তো চলে গেল, সেই ভয়ে তারা হসপিটালে লাইনে গিয়ে দাঁড়ায়। তো এই যে প্রথমেই কিন্তু আমরা নতুন আইন তৈরি করে পুরো সিস্টেমটাকে বদলাতে পারবো না, ফিল্ডে নেমে কাজ করতে হবে। এই যে বিভিন্ন অ্যাওয়ারনেস, আমার মনে হয় আপনারা অনেকে এই ধরনের অনেক ক্যাম্প করে থাকেন যেখানে মহিলাদের, লাইক আমি অনেক সময় এটাও দেখেছি যে মহিলারা বলছে, মানে আমাকে এসে পার্সোনালি অনেকে আমি শুনেছি এরকম কথা যে আমার বাড়িতে যখন ফিরি তখন আমার বর ড্রিঙ্ক করে আসে এবং আমাকে মারে, এবং কালকে রাত্রে আমার বর আমাকে মারেনি। তো সে খুব চিন্তায়, কিসের চিন্তা, তার মানে নিশ্চয়ই অন্য কোথাও কারোর সাথে তার সম্পর্ক আছে, সেই জন্য সে আমার দিকে তাকাচ্ছে। সো এইটা হচ্ছে তাদের মেন্টাল পজিশন, যেখানে তারা এই যে বর বাড়িতে এসে মারবে এবং এটা রিফ্লেক্ট করছে যে বর আমাকে ভালোবাসে, এই মাইন্ডসেটটা তাদেরকে চেঞ্জ করতে হবে। এই যে বাড়িতে এসে মারছে এটা খুব নর্মাল ব্যাপার, সেটা কিন্তু একটা সেক্টর অফ দ্য সোসাইটির সেই ওমেনদের জন্য নর্মাল, আমাদের জন্য নর্মাল না। তো যেটা ঠিক সেটা কিন্তু সব জায়গায় ঠিক না, যেটা ভুল সেটা সব জায়গায় ভুল না। তো প্রথমে ল এনফোর্স করার আগে কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে সোসাইটিকে চেঞ্জ করা। যেরকম ল আছে, পাবলিক প্লেসে স্মোকিং ইজ প্রহিবিটেড, কিন্তু হয় না, হয়। এটা ততক্ষণ থামবে না যতক্ষণ মানুষ নিজে রিয়ালাইজ করবে যে স্মোকিং ইন পাবলিক প্লেস ইজ ব্যাড থিং অ্যান্ড উই শুড নট কন্টিনিউ দ্যাট। তখনই কিন্তু মানুষ এটা রিয়ালাইজ করবে এবং তখন চেঞ্জ হবে। সতীদাহ প্রথা কিন্তু একদিনে আইন করে বন্ধ করে দেওয়া যায়নি, সেটা করতে অনেক দিন টাইম লেগেছে। তো আইন করে কিন্তু একদিনে আমরা পুরোটা চেঞ্জ করে দিতে পারবো না, সরকারের পক্ষে একা সম্ভব না, সরকারি অফিসার কর্মচারীদের পক্ষেও একা করা সম্ভব না, আমাদেরকে করতে হবে। আমরা যারা
সমাজের সচেতন নাগরিক হিসাবে নিজেদের দাবি করে থাকে। তো আমাদেরকে প্রত্যেককে নিজের নিজের স্তরে, এবং এনজিওর তো এই ব্যাপারে বিশাল অগ্রণী ভূমিকা আছে। বিকজ আমরা তো যাদের সাথে আমরা সামনাসামনি হই, মুখোমুখি হই, তাদের সাথেই মোটামুটি আমরা ইন্টারাকশন করতে পারি, তাদেরকে বোঝাতে পারি যে তুমি এইভাবে ইনভেস্ট করো, এইভাবে নিজের টাকাটাকে দিয়ে দিও না, এইভাবে নিজের অধিকারগুলো বোঝো। কিন্তু আপনারা যারা অনেক জনের সাথে একসাথে ইন্টারাকশন করেন, তো সেক্ষেত্রে আপনাদের দায়িত্বটা কিন্তু আরো অনেক গুণ বেড়ে যায়। তো প্রথমত এটা খুব জরুরি যে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ছোট ছোট বিভিন্ন, যেরকম বিউটিশিয়ানের কোর্স করানো, সেলাই কোর্স করানো, তো এগুলোর মাধ্যমে যখন তারা শিখে যাবে তখন তারা কিন্তু একটা কনসিডারেবল, একটা সম্মানযোগ্য তারা সাম্মানিক পাওয়ার জন্য পাবে সেটা। কিন্তু যতক্ষণ না তারা সেটা পাচ্ছে, আর তাদেরকে সচেতন করতে হবে যে তাদের রাইট কি কি আছে। কেউ যখন শ্লীলতাহানির শিকার হচ্ছে, তাকে বোঝাতে হবে যে এটা থামিয়ে রাখলে সেটা কোনো সুরাহা নয়, তার জন্য তোমাকে গিয়ে অমুক জায়গায় কমপ্লেন করতে হবে, এবং আমরা তোমার পাশে আছি। আমাদের ডিপার্টমেন্ট অফ ল, কুচবিহার পঞ্চগড় গভর্নমেন্ট ইউনিভার্সিটি, আমাদের ডিপার্টমেন্টে আমরা লিগাল এইড সেন্টারের একটা সেন্টার আমাদের আছে। তো কোনো আইনি প্রয়োজনে, যেখানে লিগাল এইড সেন্টার থেকে ফ্রি অফ কস্ট, বিনামূল্যে আইনি পরিষেবা দেওয়া হয় তাদের জন্য, যারা এই যে একটা লিগাল প্রসেসে কেস ফাইল করা, কোর্টে যাওয়া, উকিলকে ফিস দেওয়া, এটা তো একটা খরচা সাপেক্ষ ব্যাপার। এবং আমি যে টাকাটা একদিনে রোজগার করছি সেটা যদি আমি তার বেশি উকিলকে দিয়ে দিই, আমি কোথায় পাবো? কিন্তু সেই সুবিধাটাই যদি তারা বিনামূল্যে পায়, তো তাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়। তো কুচবিহারে লিগাল এইড সেন্টার আছে, এবং আলিপুরদুয়ারেও হয়তো আছে। তো সেখানে গিয়ে কিন্তু বিনামূল্যে এই আইনি পরিষেবাটা পাওয়া যায়, যেটার ব্যাপারে কিন্তু অনেকে জানেন না। তো আপনারা যদি সেইটার ব্যাপারেও একটু সবাইকে জানান, অগ্রসর হন, তাহলে সেটাও তাদের পক্ষে অনেকটা সুবিধা হয়। ঠিক আছে, তো এটুকুই বলতেছি আজকের মতন। স্যার, সবাইকে ধন্যবাদ। আজকে যে সেমিনারের মূল বক্তব্য হচ্ছে ওমেন ইন আনঅর্গানাইজড সেক্টর। আমি একটা জিনিস নিয়ে আপনাদের বলবো যে এখানে সব থেকে বেশি এনজিওদের রোল আছে। আমাদের জিওগ্রাফিতে একটা পার্ট পড়ানো হয় ট্যুরিজম জিওগ্রাফি, ট্যুরিজম। আমরা সবাই জানি বাঙালিরা কিন্তু ভ্রমণ পিপাসু, তারা দেখবেন ঘুরতে ভালোবাসে। যে কোনো ভ্যাকেশন হোক, 2 দিনের হলেও তারা চাই তারা বাড়ি থেকে একটু বেরোতে। তাহলে এই ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে এনজিওদের একটা অনেক বড় অবদান আছে। দেখুন, কোন একটা পলিসি যখন তৈরি হয়, গভর্নমেন্ট কি করে, টপ টু বটম, একটা বটম টু টপ, দুটো প্ল্যানিং হয়। একটা আমি সেই সেন্ট্রাল লেভেল থেকে গ্রাউন্ড লেভেলে করতে পারি, অথবা গ্রাউন্ডের থেকে ইনফরমেশন কালেক্ট করে সেটাকে প্রসেস করে আবার সেটাকে আমি ইমপ্লিমেন্ট করতে পারি। তো আমরা যেসব জিনিসের ইমপ্লিমেন্টেশনটা ফ্রম বটম টু টপ নিয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু এনজিওদের যে রোলটা সব থেকে বেশি থাকে। দেখবেন বিশেষ করে হিলি এরিয়াতে হোটেলস, মোটেল বা এইসব জিনিসের সংখ্যাটা কম, কারণ কনস্ট্রাকশন ওয়ার্ক ডিফিকাল্ট। তার জন্য আমরা কিসের উপর নির্ভর করি? হোমস্টে। বিভিন্ন জায়গা, আপনি যেখানে যান, আপনি সিমলা যান, দেহরাদুন যান, দার্জিলিং, আপনার বিভিন্ন ক্ষেত্রে গ্যাংটক, সব জায়গায় হোমস্টে একটা খুব প্রচলিত একটা শব্দ। এই হোমস্টেগুলো কার চালাচ্ছে? দেখবেন সেই মহিলা। এবং এই মহিলারা এই হোমস্টের মাধ্যমে অর্থনীতিতে অনেকটা কন্ট্রিবিউট করছে, কিন্তু তাদের রিকগনিশন নেই। কারণ হোমস্টে কোনো অর্গানাইজ সেক্টর নয়। তাহলে গভর্নমেন্ট, দেখুন
আমি বলছি না গভর্নমেন্ট সবকিছু করে দিতে পারবে, বাট একটা ওয়ে প্রসেস বের করতে হবে, তাদের রিকগনিশনটাই অনেক বড়। একজন মহিলা একটা কাজ করছে, দেখবেন বাড়িতে মহিলা চাই একটু চিনি কম হলে দেখবেন ভালো হয়নি, মানে মুখের ওপরে, বাট সেইখানে আমি অ্যাপ্রিসিয়েট করি না আচ্ছা চাটা খুব ভালো হয়েছে, দেখবেন সে অলওয়েজ একটা প্রাউড ফিল করে, এটা মানুষের নেচার। বাট আমরা কজন করি? আমরা তো সেটা করি না, আমরা আরো বলবো আচ্ছা চিনি কেন কম হয়েছে, এটা ডোমিনেন্স। ম্যাডাম বললেন যেরকম আমার 5 বছরের একটা বাচ্চা আছে, আমি আমার ওয়াইফ দুজনেই ওয়ার্কিং, আমার 2টো বাচ্চা। এবার আমি যদি মনে করি আমার ওয়াইফের পুরো কাজটা হচ্ছে বাচ্চাকে রেডি করে স্কুলের গাড়িতে তুলে দেওয়া প্রতিদিন, এটা আমার কাছে জাস্টিফাইড নয়। কারণ আমি যে পরিমাণ স্যালারি ড্র করছি আমার মিসেস সেই পরিমাণ স্যালারি ড্র করে। There is no inequality. রান্না করা শুধু কি মহিলার কাজ? না, কখনোই নয়। বড় বড় রেস্টুরেন্ট, হোটেলস তারা রান্না করে, ছেলেরা, এবং তারা মেয়েদের থেকে ভালো রান্না করতে পারে। এটা আমি বলবো না। রেস্টুরেন্ট একটা টেস্ট কোথা থেকে আসে বলুন? আমরা এটা আমাদের মাইন্ডসেট করে নিয়েছি। দেখবেন একটা মেয়ে বড় হচ্ছে, মা বলবেন আয়না একটু দেখ কিভাবে রান্না করতে হয়। দেখুন রান্না এগুলো আর্ট, আপনি যত করবেন তত শিখবেন। হোটেল ম্যানেজমেন্ট, তো হোটেল ম্যানেজমেন্টে ছেলেরাও তো আছে। দেখবেন এখন মেল নার্সিং বলে একটা শব্দ এসেছে। আগে নার্সিং আমরা জানতাম মহিলাদের জন্যই, কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে মানে জেন্ডার ওয়াইজ আমরা যখন লিঙ্গ ভেদে তো সেটাকে দেখি, অনেকেই সেটাকে অ্যাকসেপ্ট করে না। তো আমি মনে হয় অসংগঠিত ক্ষেত্রগুলোতে গভর্নমেন্ট এনজিওদের হেল্প নিয়ে আরো বেটার কিছু প্ল্যানিং করতে পারে। যেমন আমি এই ট্যুরিজম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলবো, আমাদের কাছে একটা অফার এসেছিল ফ্রম ট্যুরিজম ডিপার্টমেন্ট, যে নর্থ বেঙ্গলের মাল সাব ডিভিশন, এটা একটা খুব ভালো একটা টুরিস্ট স্পট। এখানে কিভাবে এই ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করা যায় আরো বেটার ওয়েতে, তার জন্য একটা স্টাডি করতে হবে। আমাদের প্রথম ক্রাইটেরিয়া ছিল আমাদের লোকাল এনজিও কে কন্ট্যাক্ট করতে হবে। কেন? টু নো দা প্রবলেম, টু আইডেন্টিফাই। আমাকে প্রবলেম গুলোকে আইডেন্টিফাই করার জন্য লোকাল এনজিও উইল হেল্প। তাহলে ওই এনজিওর কাছ থেকে বেসিক ইনফরমেশনটা আমি কালেক্ট করতে চাই। তাহলে এই ক্ষেত্রে দেখুন এনজিওর রোলটা কত। বাট আবার বলবো এনজিও তো একটা নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। দেখুন এনজিওতে যারা কাজ করে তাদেরও তো ফ্যামিলি আছে, তাদেরও সবকিছু, বাট তারা সেই পরিমাণ কি রেনোভেশন বা পারিশ্রমিক পেয়ে থাকে না। তাহলে অসংগঠিত ক্ষেত্রে যদি আমরা বলি, যেমন দেখবেন এই যে আমাদের ম্যানরেগা মানে মহাত্মা গান্ধী রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, স্যার বললেন যে অলমোস্ট 40 to 46 days, 100 days ওয়ার্ক কম্পালসারি এন্ড গ্যারান্টি। এবং দেখবেন 100 days ওয়ার্কের মধ্যে একটা প্রভিশন আছে ওখানে 33% রিজার্ভ ফর ওমেন। মানে 100 জন যদি আমি কাজ দিই তখন 33 জন মহিলাকে কাজ দিতে হবে। এবং সেই প্রভিশন এটাও লেখা আছে যে যেখানে মহিলারা কাজ করতে যাবেন সেখানে ড্রিঙ্কিং ওয়াটার ফ্যাসিলিটিস থাকতে হবে, পানীয় জলের ছায়া প্রদানকারী একটা জায়গা থাকতে হবে, এবং ক্রেশ থাকতে হবে যেখানে শিশুরা খেলাধুলা করতে পারবে। আপনারা তো অনেক এনজিওর সঙ্গে যুক্ত, এইরকম ফ্যাসিলিটিস কোনো একটা এরিয়াতে গ্রাউন্ড লেভেলে দেখাতে পারবেন বা দেখেছেন? এই যে ম্যাডাম বললেন ইমপ্লিমেন্টেশনের একটা অভাব আমাদের রয়েছে। স্টার্টিং এ ছিল স্যার সব, হ্যাঁ বেস 5 গ্রুপ প্রিভিয়াস লিটার না একটা
মেডিকেল ফ্যাসিলিটি এক্স্যাক্টলি বাচ্চাদের কারণ কিন্তু এখনো সেটা থাকার কথা, কারণ ম্যানরেগার কোনো মানে স্কিমে চেঞ্জেস আসেনি, নেই, কারণ আমরা দিচ্ছি না সেটা। তো এখানে তো ডিপ্রাইভ করছি, তাহলে একজন মহিলা একটা বাচ্চাকে নিয়ে কোথায় যাবে? আপনি চা বাগানের ক্ষেত্রে বলবেন, সামনে বাচ্চা নিয়েছে, পেছনে চায়ের বোঝাটা নিয়েছে। আমরা তো জানি যে মহিলারা পুরুষদের থেকে উইক ইন টার্মস অফ হেলথ। তাহলে দেখুন আমরা হেলথের ক্ষেত্রেও সেখানে আমরা কম্প্রোমাইজ করছি না, কিন্তু আমরা ফ্যাসিলিটিস গুলো প্রোভাইড করছি না। একজন পুরুষ মানুষের পক্ষে সেট না হলে গাছের তলায় গিয়ে শুয়ে পড়বে। যদি সেই বাচ্চাটাকে দুগ্ধপান করাতে হয় তখন উনি যাবেন কোথায়? ইভেন অর্গানাইজ সেক্টরেও দেখবেন এই যে গ্রেজের ফ্যাসিলিটিস একটা নেই। যখন দেখবেন কোন একটা স্পেশাল অকেশন আছে, বাইরে থেকে লোক আসবে, ইমিডিয়েটলি উই আর অ্যারেঞ্জিং, আমরা বিষয়গুলোকে অ্যারেঞ্জ করতে থাকি কিভাবে সেটাকে দেখানো যায়। দেখুন এটা একদিনের জন্য নয়, আপনাকে ভাবতে হবে এটা লং টার্ম সলিউশন। ঠিক আছে, কোনো প্রবলেম পার্টিকুলার আমরা রিমুভ মানে জ্বর থেকে উৎখাত করে দিতে পারবো না, তার যে ইন্টেন্সিটি, তার তীব্রতা আছে সেটাকে আমরা কমাতে পারি। এই কমাতে গেলে আমাদের অনেক জিনিস ইনকর্পোরেট করতে হবে, প্রোভাইড দিতে হবে। যেমন দেখবেন আমাদের ফিমেল রিজার্ভেশন বলে একটা কথা আছে, মহিলা সংরক্ষণ সব জায়গায় আছে, কিন্তু তার সংখ্যাটা কত? এখন সেক্স রেশিও অলমোস্ট ইকুয়াল, আগের থেকে তো বেড়েছে। এক দুটো স্টেট বাদ দিচ্ছে, এটা সবাই জানে যে হরিয়ানা, রাজস্থান, মেল ডমিনেটেড, খাপ কালচার, বিভিন্ন ধরনের যে ফ্যাক্টরস গুলো। কিন্তু আমি যখন ইকুয়াল অপরচুনিটিজ এর কথা বলবো, তাহলে ইকুয়াল জবটাও তো প্রোভাইড করতে হবে। যে কোনো প্রতিষ্ঠান হোক, সেটা সংগঠিত ক্ষেত্র হোক বা অসংগঠিত ক্ষেত্র হোক, যখন দেখেন টোটাল নাম্বার অফ এমপ্লয়ারের সংখ্যা, সেখানে দেখবেন মহিলার সংখ্যা অনেক কম, পুরুষদের সংখ্যা অনেক বেশি। তার কারণ আবার একটাই কথা, আমাদের একটা মাইন্ডসেট হয়েছে যে মেয়েরা ভারী বা হেভি ওয়ার্ক করতে পারে না, ছেলেরা শুধু পারে না। দেখুন কোন একটা সংস্থা বা ইন্ডাস্ট্রিতে যদি আমাকে ঠিকভাবে পরিচালনা করতে হয়, তাহলে একটা ভালো অ্যাডমিনিস্ট্রেটর দরকার হয়। বুঝতে পেরেছেন তো? তো আজকে আমরা এমন জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা ইকুয়ালিটির কথা বলছি। দেখুন মহিলারা একসময়, আমাদের একটা ফেমিনিজম আমি একটা টপিক পড়াই, সেখানে ভোটিং রাইটস বলে একটা কথা ছিল। মহিলাদের ভোটিং রাইটস কিন্তু ছিল না, তারা লড়াই করে অ্যাক্টের মাধ্যমে নিয়ে এসছে। তাহলে ভোটিং রাইটস মেয়েদের সোসাইটি সেখানে অ্যালাউ করতো না। পরে তারা বিভিন্ন ধরনের আন্দোলনের মাধ্যম দিয়ে সেটাকে নিয়ে এসছে। তো দেখুন এই রাইটের সম্বন্ধে জানতে গেলে আমাদেরকে এডুকেটেড করতে হবে। আজকের যা আমাদের অবস্থা শিক্ষা, দেখুন কেউ এই যে শিক্ষা যখন বলবেন না, আমি একজন শিক্ষার সঙ্গে যুক্ত, আমি চাইবো আমার ছেলে ঠিকভাবে পড়াশোনা করবে, কিন্তু আমার এটাও দায়িত্ব আছে, আমি যাকে পড়াচ্ছি বা যে আমার স্টুডেন্ট, সে আমার সন্তান বা পুত্র কন্যা সমতুল্য, ভাই সমতুল্য, বোন সমতুল্য, তাকে জানতে হবে। দেখুন আজকে সব থেকে বড় প্রবলেম পড়ানো নয়, তাদেরকে 1 ঘন্টা বা 50 মিনিট ক্লাসে অ্যাটেন্টিভ রাখাটাই সমস্যা। অনেক রকম ধরনের কোয়েরিজ থাকে, কারো এই কোয়ারিজ আছে, কারো ওই কোয়ারিজ আছে, সেগুলো অ্যাড্রেস করতে হবে। ক্লাসে পড়াশোনা তো দেখছি সে মানে অ্যাটেন্টিভ নয়, কি হয়েছে? অনেকে বলতে চায় না, এক্সপ্রেস করতে চায় না, অনেকে বলতে গেলে
ইতস্তত বোধ করে যে অন্যরা শুনে কি বলবে। পরীক্ষা নিচ্ছি, হঠাৎ করে আমি ইনভেস্টিগেশনে আছি, একটা মেয়ের মেনস্ট্রুয়েশন হয়ে গেছে, ও বলতে পারছে না, আমি বুঝেছি তার কোনো একটা সমস্যা হয়েছে। আমার যে কলিগ আমার সঙ্গে এক্সাম ডিউটি দিচ্ছে, আমি তাই বললাম যে জিজ্ঞেস করতে কিছু একটা হয়েছে। সে বলল যে তার কোনো জিনিস দরকার আছে, ইমিডিয়েটলি আমরা সেটা ব্যবস্থা করলাম, সেটা একবার করলাম। তো এটা অনেক সময় না জেন্ডার বেসিসে আমরা বলতে ইতস্তত বোধ করি যে না বলবো, জেনে যাবো। দেখুন, জানা না জানাটা অন্য বিষয়। গভর্নমেন্টের দেখুন, এইখানে গভর্নমেন্টের রোল অনেকটাই আছে। দেখবেন ই-শ্রম পোর্টাল বলে একটা কোভিডের পরে আমরা গভর্নমেন্ট একটা পোর্টাল চালু করেছে, যেখানে আনঅর্গানাইজ সেক্টরের যে নাম্বার সেটাকে আমরা ট্র্যাক করার চেষ্টা করছি। সেখানে মূলত যে মহিলাদের সংখ্যা কত আছে তারা বলছে, যদিও বলে থাকে সেটা একদম নগণ্য। তাহলে আমরা আনঅর্গানাইজ সেক্টরের জন্য গভর্নমেন্ট স্পেশালি এটা করতে পারে থ্রু এনজিও। দেখুন, এনজিও ছাড়া গভর্নমেন্ট কোন জিনিসের ডিরেক্টলি সাকসেস পেতে পারে না। তার কারণ হচ্ছে ওই যে বললাম টপ টু বটম, একজন এসি ঘরে বসে প্রবলেম ওরিয়েন্টেড অনেক কিছু লিখতে পারে, কিন্তু গ্রাউন্ড একদম পিন পয়েন্টে কি কি সমস্যা আছে সেটা সেখানকার নেটিভ যারা, তারাই কিন্তু সেটা এক্সাক্ট ইনফরমেশন দিতে পারে। আমি কোনো বলবো না যে কেন হচ্ছে না, কি হচ্ছে না। গভর্নমেন্ট চেষ্টা করে, বাট আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য যেটুকু দরকার সেটাকে আমরা সেভাবে করছি না। আচ্ছা, জব পোর্টাল এই সময় আমরা অ্যাপ্লাই করতে পারি। অ্যাপ্লাই করলেই তো আমাদের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা বলে একটা স্কিম আছে, যেখানে গভর্নমেন্ট বাউন্ড আপনাকে সেই পরিমাণ টাকা বা যে কিছু হোক আপনাকে ফ্রি অফ কস্ট রেশন দিতে পারে, আপনি না পেন। কিন্তু সেটা কতটা, সেটা আপনার কতটা সাস্টেইন করবে। আজকে দেখবেন মুদ্রাস্ফীতি 800, মাস্টার্ড অয়েল আজ থেকে 2 মাস আগে দাম কত ছিল? 130 টাকায় পাওয়া যেত। আপনি বলুন না এখন 170 টাকার নিচে আছে। তাহলে গভর্নমেন্ট শুধু লিকুইডিটি মানি আমাকে 1000 টাকা দিলে আমার ভালো হাউস হোল্ড সংসার চলবে, বা আমি 1000 পেয়ে গেলাম বা কোথাও থেকে পেয়ে গেলাম, সেটা আমাকে সার্টেন লিমিট পর্যন্ত করবে। কিন্তু এডুকেশনের ক্ষেত্রে কি হবে? এই কারণে অনেকেই স্কুল ড্রপ আউট হচ্ছে। স্কুল ড্রপ আউটের সংখ্যা মেলের থেকে ফিমেলের বেশি। তাহলে গভর্নমেন্টকে প্রোভাইড করতে হবে। দেখুন, আমি বলছি না যে এটা একদিনে হয়ে যাবে। এখানে এভরি স্টেক হোল্ডার, প্রত্যেকটা এডুকেশনে স্টেক হোল্ডার গভর্নমেন্ট, টিচার, প্যারেন্টস এন্ড স্টুডেন্ট ইটসেলফ। দেখুন, প্যারেন্টসকে দায়িত্ব নিতে হবে। আমরা যারা এডুকেটেড তারা দেখবেন বাচ্চা পড়াশোনা করলে না করলে এসে কামড়ে বলুন না এটা পড়তে হবে, কালকে পরীক্ষা আছে তোমার। কিন্তু যারা ইলিটারেট প্যারেন্টস তারা তো জানে না বাচ্চা পড়ছে কি পড়ছে না, সেটা কোনো এটা উনি অজ্ঞ, এটা তো বাস্তব। ওনার কোনো একজন টি স্টেটের লেবার, সে জানে ওর ছেলে প্রাইমারি স্কুলে পড়ে, 11টায় যায়, 1টায় 2টোয় দিকে যখন ছুটি হয়ে চলে আসে। কিন্তু কখনো খাতাটা খুলে দেখে সেই খাতায় কিছু লেখা আছে কি নেই। গভর্নমেন্টকে এই জিনিসগুলোতে একটু, আমি মনে করি যে আমরা এডুকেশনাল লেভেলের কথা বলি বা লিটারেসি লেভেল। লিটারেসি লেভেল কি? লিটারেসির সংজ্ঞাতে একটা জিনিস, কোনো একজন ব্যক্তি কোনো একটা ল্যাঙ্গুয়েজে, ভাষায় লিখতে ও পড়তে পারলে তাকে আমরা লিটারেট হিসাবে গণ্য করি। দেখুন, রাবড়ি দেবীও সাইন করতে পারতেন, সি ইজ দ্য চিফ মিনিস্টার অফ বিহার, তাকে আমি লিটারেট বলবো। এখন যিনি আমাদের অনারেবল প্রেসিডেন্ট আছেন তিনিও লিটারেট। কিন্তু দুজনের যদি আমি সত্যিকারের দেখে দেখা হয় এডুকেশন স্ট্যাটাসে বা লিটারেসি রেট, একজন ক্লাস 10 পাস করা মহিলার সঙ্গে MA পাস করা মহিলার ডিফারেন্স তো আছে। তার থিঙ্কিং এ, তার চিন্তাধারায়, তার ভাবনার ডিফারেন্স হবে।
দেখবেন আজকে কাজ করতে যাচ্ছে, অসংগঠিত ক্ষেত্রে কেন বাড়ছে তার কারণ হচ্ছে সংগঠিত ক্ষেত্রে জব নেই। গভর্নমেন্ট জব ক্রিয়েশন না করলে সংগঠিত ক্ষেত্রে কোথায় হবে আপনার? তাহলে অসংগঠিত ক্ষেত্রে যেতে হচ্ছে। মেয়েরা বিয়ের পরে অনেক রেসপন্সিবিলিটি বাড়ে, শুধু মেয়ে বলবো না, এখানে ছেলেদেরও বাড়ে, কিন্তু ছেলেরা নিতে চায় না। তারা ভাবে আমি পয়সা রোজগার করে দেব। ইট ইজ দ্য ডিউটি অফ দ্য ফিমেল মেম্বার অফ দ্য ফ্যামিলি আর ওমেন টু লুক আফটার দ্য ফ্যামিলি। তাহলে যে দেখুন, আগে বাবার বাড়ি ছিল, এখন নতুন একটা ফ্যামিলি হয়েছে, তারা অ্যালাউ করবে কিনা, সে কাজ করতে পারবে কিনা, এবং অনেক সমস্যার কথা বলেছেন, যে ওয়েজের সমস্যা, পেমেন্টের সমস্যা। আমি সেম পরিমাণ কাজ করছি, সেম সময় অতিবাহিত করছি, বাট আমাকে ওয়েজ দেওয়া হচ্ছে না। আপনি বলুন না যে ম্যানরেগার তো ওয়েজ রেট আছে একটা 192 ছিল, এখন অনেক স্টেটে 213 টাকা আছে, কোথাও 220 টাকাও আছে। কিন্তু মহিলারা কত টাকা পায়? এটা দেখুন, গভর্নমেন্টের টাকার ক্ষেত্রেও সেখানে আমরা দেখতে পাচ্ছি ডিসক্রিমিনেশন। তাহলে গভর্নমেন্টকে একটা প্ল্যান তৈরি করতে হবে ফর দ্য স্পেশালি ফর দ্য ওমেন। স্কিল, দেখুন এখন স্কিল ইন্ডিয়া বলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা এই করেছে, স্কিল ইন্ডিয়া। তার মানে হচ্ছে তোমাকে স্কিল হতে হবে। দেখুন আজকে আমরা সবাই অ্যান্ড্রয়েড মোবাইল চালাতে পারি, সে শিক্ষিত হোক অশিক্ষিত। ইউটিউব তো সবাই পারে, না পারলে কি হলো, ভয়েস রেকর্ডার আছে তো, সেখানে আমি বললাম অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে এইটা আমরা যদি এডুকেশনের থ্রুতে গ্রহণ করি, এখন যে কোনো অসংগঠিত ক্ষেত্রে আপনার কোনো কম্পিউটার চালাতে জানেন আপনি, বা এই ডেটাটা টাইপ করতে পারবেন, যে ক্ষেত্রে আপনি বলবেন না আমি জানি না, কোনোদিন কম্পিউটারে হাত রাখিনি, আপনার চান্সেস অফ সিলেকশনটা অনেকটাই কমে গেল। তাহলে আমাকে বলবে যে আমি মেয়ে বলে আমাকে হয়তো সেখানে, দেখুন শেখানো। এখন দেখুন ভোকেশনাল ট্রেনিং দেওয়া হয়, ম্যাডাম যেমন মনে যে টেলারিং, প্যাকেজিং, আপনার ক্রাফট ইন্ডাস্ট্রি কিভাবে বানাবে, ফায়ার ক্র্যাকার্স, এই যে ট্রেনিং গুলো, সেগুলো কোথায়? গ্রাউন্ডে সেগুলো আসছে না, ইমপ্লিমেন্ট হচ্ছে না। এই জিনিসগুলো দেখা দরকার। স্কুল লেভেল থেকে আমাদের ভোকেশনাল ট্রেনিং কিছু এই প্র্যাকটিসটা আমাদের তৈরি করতে হবে, নইলে আমরা স্কিল ইন্ডিয়াতে সবাই তো এ করবে। এডুকেশন লেভেলটা আমাকে প্রত্যেকটা, আমি এনজিও যারা আছে তাদের কাছে একটা জিনিস আছে, একটা ইনফরমেশন আছে, কোন জায়গাগুলোতে পভার্টি, দারিদ্রতা নেই, স্কুলে বাচ্চারা যাচ্ছে না, ড্রপ আউট বেশি, তাদের কাছে ইনফরমেশন আছে। বিকজ ওরা সারাক্ষণ সেই মাটি কামড়ে বসে আছে, কোথায় কোথায় সমস্যা। বিভিন্ন ফান্ডিং এজেন্সি ফান্ড করে, যেমন সুন্দরবনের অনেক এনজিও কাজ করে, ওখানে ওমেন ট্রাফিকিং একটা বিগেস্ট প্রবলেম, মহিলাদের পাশা। এবং এই দেখুন এইগুলো কিন্তু ইকোনমির একটা পার্ট। দেখবেন স্লাম এরিয়া শহরের সব থেকে বেশি, স্লামে বেশিরভাগ সময় আমি ছাত্রছাত্রীদেরকে নিয়ে যাই সার্ভে করার জন্য। সেখানে একটা জিনিস দিকে আমি ওদের বলি, দেখো তো ফ্যামিলি সাইজটা কি। প্রত্যেকটা বাড়িতে মিনিমাম 5 to 7, মিনিমাম আমি বলছি 5 থেকে 6 জন মেম্বার আছে। তাদের বেসিক আইডিয়া কি জানেন তো, যত ফ্যামিলি মেম্বার বড় হবে তত আর্নিং বাড়বে। মানে 5 জন থেকে 5 জনই কাজে যাচ্ছে, তাহলে প্রত্যেকজন 200 টাকা করলে 1000 রুপিস। স্মল ফ্যামিলি মানে আর্নিংটা স্মল, কিন্তু তারা কখনো শিক্ষা, তাদের ফিউচার নিয়ে কখনো ভাবে না। কিন্তু তাদের একটা জিনিস আছে, এন্টারটেনমেন্ট। তাদের বাড়িতে টিভি দেখতে পাবেন, তাদের বাড়িতে প্রত্যেকের 5 জনের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, তারা ইন্টারনেট রিচার্জ করে উইথ 2 GB ডেটা, নট 1 GB, কারণ ওটা শেষ হয়ে গেলে সেটা আবার করতে পারবে না। তাহলে দেখুন তাদের বেসিক নিডস তারা ফুলফিল করছে বাই ডুইং ডিফারেন্ট কাইন্ডস অফ জব ইন আনঅর্গানাইজড সেক্টর, এবং দে লিভ হ্যাপিলি। কারণ দে ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য ফিউচার। ভবিষ্যতে কি হবে জানি না, কারণ
তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনি এতগুলো বাচ্চা নিয়েছেন কেন? তখন একটাই উত্তর, আমি না। দেখুন, মেয়েরা সমাজে একটা অ্যাসেট হিসাবে অনেকে মানে দেখে যে এটা একটা অ্যাসেট, এটা আমাদের পরিত্যাগ করতে হবে। দেখবেন মেয়েদেরকে বিভিন্ন জায়গায়, যে স্যার পয়েন্ট আউট করেছে যে পতিতালয়, তাদেরও রিকগনিশন আছে সোসাইটিতে, তারা কেন গেছে ওখানে। আমরা ওই শব্দটা শুনলে না, একটা মনে না মনে হচ্ছে না কি একটা জঘন্য কাজ, বাট ওই কাজটাতে কেন লিপ্ত হয়েছে তার একটা নিশ্চয়ই কারণ রয়েছে। কিছুদিন আগে আপনারাও জানেন একটা কলকাতার একটা কেস হয়েছে রিগার্ডিং দ্যাট। পঙ্কজ দত্ত বলে আমি বলছি, এটা যেহেতু ওনার ইয়েতে আছে, বাট সেটা উনি একজন পুলিশ অফিসার ছিলেন। এই কমেন্টটা আমি কিন্তু এক্সপেক্ট করিনি যে উনি করতে পারেন। মানে উনি বলছেন যে অভয়ের ক্ষেত্রে এটা এত আমরা এই করছি, এটা যদি কোনো পতিতালয়ে হতো তাহলে কেউ যেত না। তাহলে কি আমরা সেখান থেকে সেগ্রিগেশন করছি যে উনি মেডিকেল কলেজে কাজ করতেন বলে উনি এটা জাস্টিস পাবেন, না কেউ পতিতালয়ে কাজ করে বলে জাস্টিস পাবেন? এটা হতে পারে। আলটিমেটলি উনি তো মহিলা, ওই ক্যাটাগরি, উই ম্যাডাম বলে যে উই, তাহলে আমরা সেখানে তাকে সেগ্রিগেশন কি করে করতে পারি? সোশ্যাল এক্সক্লুশন একটা শব্দ আছে, যে পতিতাদের আমি আলাদা করে দেখছি না, দেখার কোনো প্রয়োজন নেই। ওটাও এক ধরনের অকুপেশন, তার ফ্যামিলি আছে, সে না পেরে ওই কাজে গেছে, কিন্তু আমরা সেটাকে একটা খারাপ কাজ হিসেবে দেখি। কিন্তু ওখানে যাচ্ছে কারোর চাহিদা মেটানোর জন্য তো তারা যাচ্ছে। তাহলে আমি যদি সেই মহিলাকে পতিতালয়ে থাকে বলে খারাপ নজরে দেখি, তাহলে যে পুরুষ নিজের আকাঙ্ক্ষা মেটানোর জন্য জায়গাটা আছে সেও খারাপ বলবেন না? কখনোই না। সমাজে দেখবেন ধর্ষণকারী থেকে ধর্ষিতা বেশি ভয় পায়, ধর্ষণকারী থেকে ধর্ষিতা বেশি ভয় পায়, কারণ সে মেয়ে। এই যে এই সমাজের যে আউটলুকটাকে চেঞ্জ করতে হবে, এটা পরিবর্তন দরকার। নইলে দেখবেন এই যে কিছুদিন আগে দেখতেন আমির খানের একটা শো হয়েছিল সন্তানে চাইতে, আমরা হয়তো অনেকেই দেখেছি, একটা এপিসোড হয়েছিল। আমি এখনো ক্লাসে জিজ্ঞেস করি যে ফিমেল ফেটিসাইড, ভ্রূণ হত্যা, এই যে ভ্রূণ হত্যাটা শিক্ষিত মানুষরা বেশি করে না অশিক্ষিত মানুষরা বেশি করে? আমি সবসময় অ্যান্সার পেয়েছি অশিক্ষিত। ম্যাক্সিমাম জায়গায় কোশ্চেন করে অ্যান্সারের পার্সেন্টেজ শেয়ারটা অশিক্ষিত বেশি এসছে, বাট বাস্তবে কিন্তু সেটা নয়। বাস্তবে শিক্ষিত মানুষরাই ভ্রূণ হত্যাটাকে বেশি প্রচলিত করেছে। আপনি বলুন না, গ্রামে কজন অশিক্ষিত মানুষ ইউএসজি করায় ডিউরিং প্রেগন্যান্সি? স্পেশালি কোনো সমস্যা না হলে দে নেভার গো টু দ্য প্যাথোলজি, তারা যাবে না। বাট আমরা শিক্ষিত সমাজ, আমরা ডাক্তার বলে দিয়েছি মানে আমাকে করতে হবে। ওই জন্য লেখা থাকবে সেক্স ডিটারমিনেশন ইজ নট ডান হিয়ার, ইট ইজ এ পানিশেবল অফেন্স। আমাদের কেন আজকের একবিংশ শতাব্দীতে এই শব্দটা লিখে রাখতে হবে? তাহলে আমাদের আউটলুকটা দেখুন না, আমরা প্রথমেই ভাবছি ভ্রূণহত্যাকে কেন? মেয়ের জন্ম হলে কি আমাদের অপরাধ হবে? ইকুয়াল রাইট, ইকুয়াল অপরচুনিটিস। দেখুন, আমি বলছি না এক দুজন মিসইউজ করে, প্রত্যেকটা একটা সমাজ আছে, সমাজে এটা থাকবে। এই সমাজকে চেঞ্জ বা পরিবর্তন করা একজন দুজনের পক্ষে সম্ভব নয়। তাহলে ওই একজন দুইজনের জন্য আমি প্রত্যেক মানে পুরো কমিউনিটিকে ব্লেম করবে, এটা হতে পারে। সিমিলার ইন কেস অফ মেন, যে একজন স্বামী তার স্ত্রীকে
মার দিচ্ছে বলে সব পুরুষ খারাপ, এটাও তো ঠিক নয়। বাট আমরা যেহেতু পুরুষতান্ত্রিক সমাজে বসবাস করছি, আমাদের আউটপুটটা সেইভাবেই তৈরি হচ্ছে। সো আমি এটাই বলবো শেষে, গভর্নমেন্ট অনেক স্কিম নিয়ে এসছে, অনেক স্কিম আছে, বাট মেজর প্রবলেম হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টেশন, বা যাদের জন্য তৈরি করা হচ্ছে তাদের কাছে পৌঁছেছে সঠিক সময় সঠিক উপায়। তো এই ব্যাপারে আমাদের জোর দিতে হবে। আর অসংগঠিত ক্ষেত্রগুলোকে গভর্নমেন্ট যদি কিছু লুক আফটার করে বাই ডিফারেন্ট বিভিন্ন ধরনের ধরুন অ্যাক্ট না বলে আমরা মনিটরিং, যে আপনি কাজ করছেন, দেখবেন একটা আমাদের আমি পড়া দেখবেন কন্ট্রাক্ট ফার্মিং বলে একটা কথা আছে। কন্ট্রাক্ট ফার্মিং এখন সব থেকে বেশি প্রচলিত। ফার্মারদের সাথে দুটো পার্টি মানে এজেন্সি, এনজিও অনেকে করছে। সেখানে একটা ক্লজ নতুন ভাবে অ্যাড হয়েছে যে দ্য গভর্নমেন্ট শুড বি এ পার্ট। পঞ্চায়েতের আন্ডারে কোনো জায়গায় ওরা কন্ট্রাক্ট ফার্মিং করতে গেছে, পঞ্চায়েতকে ইনফর্ম করে যেতে হবে। কারণ আপনি যখন কোনো একটা জায়গায় সাইন করবেন তো ইউ আর বাউন্ড, আপনাকে সেটা দিতে হবে। সো এই জায়গাগুলোতে গভর্নমেন্ট ইন্টারভেনশন করুক, বিভিন্ন স্কিম প্রোভাইড করতে হবে, বাট ডিরেক্ট ডিটিপি ট্রানজাকশন থেকে বলা হয়, যে বেনিফিসিয়ারি ট্রানজাকশন। কারণ এক্ষেত্রে অনেক সময় দেখবেন মহিলার অ্যাকাউন্টে ব্যাংকে গিয়ে যেতে ভয় পায়, টাকা কেউ খাবে। তো এই বলে আমি বলবো যে আপনাদের কোনো যদি বক্তব্য থাকে তাহলে বা কোশ্চেন থেকে কোয়ারিজ থাকে, সো আই থিঙ্ক আমরা সবাই রেডি। আমরা তাদের কথাটা শুনতেছি। আপনাদের যদি মনে হয় যে যেই সেক্টরে আপনারা কাজ করছেন, কিভাবে আরো ইনসেন্টিভাইজ করা যায়, আমার অনেক সেক্টরে উইমেন অলরেডি আছে কিছু, তাদেরকে যেমন স্যার বললেন কিভাবে সোশ্যাল সেক্টর মাইন্ডসেটটাকে এডুকেশন আমরা চেষ্টা করবেন গভর্নমেন্টের তরফ থেকে, ইন্ডিভিজুয়াল তরফ থেকে, ইকোনমিক্যালি কিভাবে আরো একটা ভায়াবল করা। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আজকে উত্তরবঙ্গ সমাজে এসছে এই যে হোমস্টেগুলো আছে বিভিন্ন জায়গায়, সেখানে কলকাতার দিক থেকে বড় বড় যারা ক্যাপিটালিস্ট আছে তারা এগুলোকে কিনে নিচ্ছে। তাহলে যেই মোটিভ নিয়ে গভর্নমেন্ট শুরু করেছিল যে লোকাল গভর্নমেন্ট, সেটা কিন্তু কোথাও যেন একটু বাধাপ্রাপ্ত হচ্ছে। তো সেদিকে যেহেতু আপনারা গ্রাউন্ড লেভেলে কাজ করছেন, এবং দেখুন অ্যাডমিনিস্ট্রেটর যারা আছে তারা বাইরের থেকে আসছে, কিছুদিন চাকরি করে ট্রান্সফার হয়ে যাচ্ছে, আপনাদের সাথে কন্ট্যাক্টটা কিন্তু অনেকটা বেশি, এবং আপনাদের উপরে ভরসাটা লোকাল কমিউনিটি অনেকটা বেশি। তো সেখান থেকে আপনাদের কি মনে হয় কিভাবে আরেকটি ইকোনমিক্যালি ইনসেন্টিভাইজ করা যায়, আরো তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেখানে আপনারা কোন কোন সমস্যাগুলো উপরে চাইছেন, কিন্তু এখানে আপনাদের ফর্মও দেওয়া হয়েছে, আপনারা স্ক্রিনের মধ্যে বলতেও পারছেন। আমাদের সাথে যদি একটু শেয়ার করেন, আমরা অনেকে বিভিন্ন সেক্টর থেকে আছি, এডুকেশন, মেমো এডুকেশন, লিগাল সেক্টর আছে, কিভাবে আমাদের কি মনে হয় কিভাবে কিছুটা এগিয়ে নিয়ে যাওয়া যায়? আমি বলি যে লস, যে আর্টিকেল, যে অ্যাক্টগুলো আছে ওইটা গভর্নমেন্ট দিক থেকে একই সবই ঠিক আছে, কিন্তু এই ইমপ্লিমেন্টেশন বা এক্সিকিউশন বা মনিটরিং যেটা হয়, যেমন 100 ডেজের কাজ, একটা কথা মনে পড়ে পঞ্চায়েত মেম্বার তুমি অর্ধেক নিয়ে যাও, আমি অর্ধেক দিই, কাজে আমি যাচ্ছি না, ঠিক আছে? পঞ্চায়েত মেম্বার আমাকে কি দিল, 1000 টাকা তুমি নিয়ে যাও, বাকি 5 টাকা আমাদের, কেন আমাদের লোকজন আছে, অফিস আছে। এই যে এই সিকুয়েন্সটা, আমি জব কার্ড দিয়ে দিলাম, আধার কার্ড দিয়ে দিলাম, পাসবুক দিয়ে দিলাম, ও টাকা অ্যাকাউন্ট থেকে, ব্যাংক থেকেও সেটেল আছে, আবার ব্যাংকও আছে, পোস্ট অফিসও সেটেল আছে, টাকা ওর হাতে দিয়ে পরে এসে আমাকে 1000 টাকা দিবে, বাস এই সিস্টেমটা। তো যদি সব কাজে, তো এটাই তো লিকেজ। হ্যাঁ, ওইটাই যদি ওনারা ঠিক না থাকে, তাহলে যতই নিয়ম হোক, যতই কানুন হোক, যেই হোক, রেশনেও তাই হচ্ছে, আমার রেশন কার্ড অমুক একজন নিয়ে যাচ্ছে, ওর তুলে তাই হচ্ছে। এই সিস্টেমটা কি করে চেঞ্জ করে? সেখানে মাইক্রো ফাইন্যান্সের দিক থেকে আপনাদের কি কোনো সমস্যা ফেস করতে হয় না? রেগুলারলি
বন্ধনের গ্রুপ আছে বিভিন্ন, সেখানে আপনাদের কি সমস্যাগুলো এসেছিল? কারণ আমাদের আইডিয়াটা হচ্ছে আমরা ন্যাশনাল কমিশন অফ উইমেন থেকে স্পেসিফাই করে দেওয়া হয় আপনাদের ইনপুটগুলো পলিসি ডিসিশনের ক্ষেত্রে ডিরেক্টলি ইনপুটগুলো ইউজ করা যায়। সেলফ হেল্প গ্রুপ যেগুলো আছে ওনাদের পক্ষে কাজ করে, ওনাদের কি আছে মাইক্রো প্ল্যান কি আছে না হয় না লোন ফোনের ব্যাপার ওটা ওনাদের। আমরা যে টি গার্ডেন্স বা বড় বস্তিতে আমরা কাজ করি, আমরা আমি ফ্যামিলি প্ল্যানিং ইনস্টিটিউট থেকে আমরা চাইল্ড এন্ড উইমেন হেলথ নিয়ে কাজ করি। যে হেলথ সেক্টরে যেমন ওয়ার্কিং সাইডে টি গার্ডেন হোক বা বড় বস্তি বা কোনো বস্তিতে ওরা হেলথ সেক্টরে যদি আমরা বলতে চাই তাহলে এখানে একটা ভেন্ডিং মেশিন ইউনিয়ন সেন্টারি টাইপের ভেন্ডিং মেশিনের ব্যবস্থা গভর্নমেন্ট থেকে করা যায়। টি গার্ডেনে অনেক সমস্যা আছে এটা ওদের হেলথ হাইজিনিক হেলথ এন্ড হাইজিনিক। কেননা চা বাগানে ওরা যাচ্ছে, চা 8 ঘন্টা কাজ করতে হয়, ডিউরিং দ্যাট পিরিয়ড যদি ওরা সমস্যাটা হয়ে যায় তাহলে ও কোথায় যাবে? এই কনসেপ্টটা আমরা দার্জিলিংয়ে আমরা সাক্ষী গাড়ি কাজ করি। তো আমরা ওইখানে কি করতাম, আমাদের ওইখানে লিঙ্ক ওয়ার্কাররা ছিল তাদেরকে আমরা অ্যাড দিতাম। ওরা যে টি গাড়ির ওয়ার্কার আমাদের মাদার্স ক্লাব একটা ফর্ম করেছিলাম আমরা, ওই মাদার্স ক্লাবের যারা মেম্বার ছিল তাদের কাছে আমরা ওইটা অ্যাডটা দিয়ে দিতাম সেন্টারে। তো ওরা টি গার্ডেনে যে যদি বাগানের কাজ করার সময় যদি কারো শুরু হয়ে যায় ইনস্টিটিউশন, তো ওরা ওইখান থেকে প্রোভাইড করে দেয়। এই যদি ফ্যাসিলিটি গভর্নমেন্ট থেকে টি গার্ডেনে যদি স্পেশালি করা যায় তাহলে খুবই ভালো হবে। আরেকটা পয়েন্ট আছে, এটা ড্রিঙ্কিং ওয়াটার ফ্যাসিলিটি, যেখানে আমাদের টি গার্ডেন্সগুলোতে দেখা যাচ্ছে খাওয়ার ভালো জল নেই। যে জল আসছে পাইপ লাইনের পাইপ ওয়াটার, যেটা হচ্ছে গাছে ওরা স্প্রে করছে, সেই জলই ওরা মনে কোনোভাবে খাচ্ছে। সেই জায়গাটায় গেলে জলের ব্যবস্থা যদি থাকতো টি গার্ডেন এরিয়াগুলোতে অথবা আমাদের হিল এরিয়াগুলোতে, সেই জায়গাটা সুবিধা। আর মোবাইল এম্পাওয়ারমেন্টের জন্য তো আমরা আমাদের পক্ষ থেকে যত হচ্ছে আমরা সেলফ হেল্প গ্রুপ দিদিদের ক্যান্ডেল মেকিং ট্রেনিং করালাম, আচার বানানোর ট্রেনিং করাচ্ছি, ধূপকাঠি বানানোর ট্রেনিং দিয়েছি। অনেক কালচিনি প্রায় মোটা কালচিনি আর আমাদের অ্যাক্টিভিটি রেসপন্স জিরো। আমরা ট্রেনিং দিয়ে দিলাম, এক সপ্তাহ 250 কিনে দিলাম, তোমাদেরকে কিনতে হবে না, খালি তোমরা বানাও বিক্রি করো, কিন্তু হচ্ছে না। কেন ওনাদের বক্তব্য কি? ওনারা এটাতে ইন্টারেস্ট গেইন করছেন না কোনো জায়গায় ওনাদের বাধা প্রাপ্ত হচ্ছে? কাজই করতে চাচ্ছে না। 250 কিনে দিলাম ছোট ছোট। এটাকে আপনি প্রোভাইডও করছেন, সবকিছু দিচ্ছেন, ট্রেনিংও দিচ্ছেন, তাও একটা ল্যাক হচ্ছে। সেটাকে আপনি খুঁজে পেয়েছেন বা চেষ্টা করা হয়েছে, আপনার বিভিন্ন ওয়েতে চেষ্টা করেছেন যে কেন ওটা করলো না? আপনি ট্রেনিং দিচ্ছেন, প্রোভাইড করছেন গভর্নমেন্টের যে, সেখানে কি কোনো মেল পার্টনার বা ফ্যামিলির কোনো প্রেশার না? কোনো প্রেশার না, ওরা অ্যাক্টিভটা গ্রুপ করেছিল স্টার্টিং এ, মানে অ্যাক্টিভিটি করবো, কিন্তু মার্কেটিং নাই। দ্যাট ইজ দ্য প্রবলেম। এটা মার্কেটিং নাই, মানে প্রপার মার্কেটিং, ওদের প্রোডাক্টটাকে তো বিক্রি করতে হবে। আমি যেটা তৈরি করলাম সেটা মার্কেটিং ফ্যাসিলিটিস থাকা। হ্যাঁ, মার্কেটিং এর জন্য ওরা ফেল হয়েছে। কিন্তু আবার ওই গ্রামের লোক ক্যান্ডেল তো দিচ্ছে, ওই গ্রামে ক্যান্ডেল তো বিক্রি হচ্ছে, কিন্তু যখন আমি বানাচ্ছি আমার কাছে দিচ্ছে না। এই মাইন্ডটা গ্রামের লোকের আছে যে না, এই বানানো কিছু খারাপ হবে। লোকাল টু ভোকাল একটা কথা আছে, আত্মনির্ভর, সেলফ রিলায়েন্ট, যে আমরা নিজে যেটা তৈরি করছি সেটা ব্যবহার করতে পারলে আমাদের ওটা কম দামে পাবো, কিন্তু আমরা চাই না। এই যে ডিসপেন্সারি থেকে প্যারাসিটামল পাওয়া যায়, জ্বর আসলে ওইটা খাবেন, সাবসেন্টারে জ্বর প্যারাসিটামল খাবেন না, কিন্তু কিনে খাই ওর কি করবো? এই মাইন্ডসেটটা চেঞ্জ করাইতে হবে। স্যার, এই যে স্যার বললেন আর কি, সেটার উপর দিয়ে আমি যদি দেখি ল্যাক অফ অ্যাডিকশন একদম একদম গ্রাউন্ড স্তর। এবার we cannot change our past, but we can change our future. If upcoming students know the value, so we should add this matter to the school level. As we know, I project the word they are not knowing about the act, so we should take these things into our school level. We are not having political subject in our school level up to 6 to 10.
if any student is not taken political science as subject in his or her subject in class 11, or if she not chosen as a subject political science, he or she don't know about the act and regulation. I am a guest teacher in our school. Here, who came in our class 11, I taught there. They even don't know about who is Ambedkar. This is the situation. If we see ST worker at tea garden, Kumargram, the travel distance between Kumargram to our nearest college, Shoikule, up to 22 kilometers, and they have to pay 25 rupees. If the wages is 200 per day, 40 rupees will pay for only bus. I am running a coaching center also, and I am giving ST students, especially women. I don't give them some equipment or things, but I can give them education. If they feel that education gap is fulfilled, so this can be changed. Because if a child 12 or 13 years know how to raise my voice against this revolution, he or she can go in his or her family and tell mother and father to this topic. If he or she does not know anything about this, we are discussing about how can they provide great things. I think so. And I am also দাদা কিছু বলেছিল, আমি ওই বিষয়ে একটু বলি, পতিতালয়ের বিষয়ে। আমি এসটি স্টুডেন্ট, আমি সেখানে পতিতালয়ের বিষয়টি আমি দেখেছিলাম যে বিম্বিসার, আমরা সবাই জানি তিনি হর্ষবর্ধন বসে প্রথম ছিলেন, করেছিলেন, তিনি পতিতালয় নিজে ক্রিয়েট করেছিলেন। সেখানে আমরা দেখেছি যে তিনি সেটাকে রেগুলার বেসিসে মানে ক্রিয়েট করেছিলেন। কোনো লজ্জার বিষয় সেখানে ছিলই না, বিষয়টা কোনো লজ্জার বিষয় ছিল না। ইভেন মৌর্য সাম্রাজ্যের সময় আমরা দেখি পুলিশদেরকে বেতন দেওয়া হচ্ছে, যেখান থেকে সেটা হলো ওই পতিতালয়ের ট্যাক্স থেকে। আজকে আমরা এই সময় এসে এটা নিয়ে ডিসকাস করতেছি যে আমরা এটাকে কিভাবে আনতে পারি, আর তারা সেই সময় মৌর্য যুগ আজ থেকে অনেক বছর আগে তারা এটা ইমপ্লিমেন্ট করে দেখাই দিয়েছিল যে কিভাবে তাদের থেকে নেওয়া ট্যাক্স দিয়ে তারা পুলিশের কর চালাচ্ছে। সো আমি আমার প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমার বক্তব্য ছিল, সেটা আমি বলবো। সো আমার মনে হয় যে এই যে ডিসকাশন আমরা করলাম, আমি এটা স্যারের কথা একদম ঠিক যে ওরা এই জিনিসটা করতেই চায় না, কিন্তু ওরা জানেই না বিষয়টাকে, ওরা জানে না। তার কারণ কি, আমাদের 6 থেকে 10 পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা দেই, যে ম্যাডাম একগুলো বললেন, আমি যেগুলো সব কোচিং সেন্টারে পড়াই, তখন আমি ওদেরকে ইভেন জেনারেল যারা EWS সার্টিফিকেট পায় তারা জানেই না যে আমরা EWS সার্টিফিকেট পেতে পারি, তারা জানেই না কিছু। কেন জানে না? কারণ 6 থেকে 10 তাদেরকে মানে তারা ইভেন এমনও স্টুডেন্ট আমি পাই 11 আসে তখন থেকে তারা ইভেন নিজের সম্পর্কে বা কোনো এক সম্বন্ধে বা নিজের লোকাল MLA বিষয়ে তাদের কোনো জ্ঞানই নাই, কার কাছে গেলে কীভাবে কিছুই জানে না। তো আবার যদি আমরা সেন্ট্রাল লেভেলে দেখি, সেখানে আমরা দেখছি আবার সিভিক সাবজেক্টটা ইনক্লুড আছে, সেটা একদম আপ টু 5 to 12 অবধি আছে। এবং তারা আমাদের থেকে মানে আমাদের রাজ্য স্তরে এই জিনিসটা এখনো একটা উইক পয়েন্ট আছে, যে আমরা দেখতেছি যে 6 থেকে 10 অবধি আমাদের কোনো পলিটিক্যাল সাবজেক্ট যেহেতু আমি এই সেক্টর থেকে করি, আমি যে সমস্ত বিষয়গুলো দেখলাম, আমি সেই এসটি এলাকাতে যাই এবং সেখানেই থাকি, সেখানে তাদের সাথে সময় কাটাই এবং দেখি যে বিষয়গুলো তারা 200 থেকে 250 টাকা 300 টাকা এরকম কিছু পায়। যদি তারা 50 টাকা 60 টাকা যদি খালি বাস ভাড়া দিয়ে আমার এখানে আসতে দিয়ে দেয়, তাই আমি গোটা তাদের মানে কোচিং ফিস একদম বন্ধ করে দিয়েছি যে তোমরা এখানে আসবে না, আমাকে 1 টাকা দিতে। কিন্তু সমস্যা হলো ওরা যখন জানে, যখন শিখে যায়, যখন তারা ডেভেলপ হয়ে যায়, তারা ওখানে আসে না, তারা চলে যায় এবং তারা ওইখানে আর শিখাচ্ছে না কিছুই। আমরা যেভাবে এখানে থাকি, আমরা আমাদের মানে কি সবাইকে শেখাই, জানাই, ওরা নিজেরা যদি ডেভেলপ হয়ে যায় ওরা যদি চলে যায়। এবং এই জিনিসটা একটা বড় ইস্যু, কারণ আমার মা আমার ওখানে সাথে কাজ করে আমাকে বড় করছে। আমি জানি আমাকে
ইভেন কি আমাকে মানে কলেজের পরে ইউনিভার্সিটি যাওয়ার ক্ষেত্রে আমাকে নিজের আমার মার সাথে আমাকে হেল্প করতে হয়েছে। তার জন্য আমি ড্রপ আউট করে আমি ওপেন ইউনিভার্সিটিতে কোনো শক্ত পেয়েছি, আমি মেন কোয়ালিফাই এখন এই বছর আমি করলাম। কিন্তু আমার মা জানে যে আমার মা যদি কাজ না করতো বা এই আমার কাছে টোবাকো সেক্টরের সাথে জড়িত ছিল, একটা সময় দেখা মধ্যে পাতা দিয়ে মানে বিড়ি বানানোর কাজটা ছিল, ওইটা দিয়ে আমার সমস্যা চলছে। আর সুপারি যে সেক্টর, তো তারা আমার মা জানেই না যে কি রাইট কি না, কিছুই জানে না। আমার মা কিছু জানে না, কিছু বলতে কিছুই জানে না। এখন আমি যখন তাকে শেখাই জানাই বুঝাই, হ্যাঁ, তখন আমি এই সাবজেক্টেই এজ এ আমার পিএইচডির জন্য আমি ভাবছি। আমার এখানে স্যার আছে জয়দীপ সিং স্যার, তার কাছ থেকে আমি আজকে এই বিষয়টা জানার জন্যই আসছিলাম। আর আজকে এত সুন্দর সেটা ইনভাইট হয়ে আমার ভালো লাগলো। আমার মনে হয় যে আপনারা যদি কলকাতা নিয়ে এই কথাটা বলতে পারেন যে 6 থেকে 10 অন্তত এই পলিটিক্যাল সাবজেক্টের একটা ধারা ধরে যদি আমরা বুঝতে পারি সমতা কি, কোন 14 নম্বর আমরা জানি না, 15 নম্বর আমরা জানি না, 16 নম্বর চাকরি ক্ষেত্রে জানি না, 17 নম্বর অস্পৃশ্যতা যাবে না। আমি তাদেরকে টাচ করে বোঝাই আমার ভাষা যে দেখো এটা আমি ছুঁলাম, দেখো আমার সমস্যা হয়ে গেল, কেন হলো ওরা জানি না স্যার কেন, এই বিষয় আমার এইটুকু বলা ছিল। থ্যাংক ইউ। মেইনলি আমরা কাজটা থেকে দেখেছি যে লেবার ল তো আছে, অনেক কিছু লেখা আছে, ইন টার্মস অফ ইমপ্লিমেন্টেশন গ্যাপ রয়ে গেছে, নাম্বার 1। নাম্বার 2, আমরা দেখতে পাচ্ছি লেবার ল গুলোকে আস্তে আস্তে ডাইলিউটেড করে দেওয়া হচ্ছে। অ্যাজ এ রেজাল্ট একটা ফ্যাক্টরিতে হয়তো 10 জন 12 জন 15 জন বা 20 জন আছে, সে হচ্ছে কোনোভাবে ওই এলাকার যে পলিটিক্যাল লিডার আছে, পঞ্চায়েত আছে, তাকে ম্যানেজ করে নিচ্ছে যে ভাই তোমাকে 6 মাস পর এটা দেবো, লেবারকে আমি কি দিচ্ছি, ইউ ডোন্ট মাইন্ড, ইউ ডোন্ট হ্যাভ টু সে এনিথিং। এই জায়গাটা আসছে। নেক্সট হচ্ছে আপনি যদি দেখেন, আমরা যদি আনঅর্গানাইজ দেখি যে আমাদের বাড়িতে যে ছেলে মেয়েগুলো ওই আমরা অর্ডার করলে খাবার টাবার দিয়ে যায়, তাদেরকে ইউনিয়ন করবার পর্যন্ত অধিকার দেওয়া হচ্ছে না। আমরা এখানে বলছি যে আমার কথাটাকে বেস করতে হবে, কিন্তু আমরা যখন দেখি যে আমাদের যে টেম্পোরারি স্টাফদেরকে নেওয়া হয় গভর্নমেন্ট ইনস্টিটিউশন গুলোতে, বলছে 1 ইয়ার, আফটার 1 ইয়ার ইউর জব উইল বি রিনিউড, তোমার কাজটাকে রিনিউ করা হবে, আর তুমি ইউনিয়ন করতে পারবে না, তুমি কোনো দাবি করতে পারবে না, তোমার কোনো টাকা কিছু চাইতে পারবে না। এটা যতক্ষণ থাকবে, লেবার লটা স্ট্রং না থাকবে, ডাইলিউটেড করবে, ততক্ষণ এই লেবার ক্লাস আর ওয়ার্কার্সদের জন্য ডেভেলপমেন্ট করা হবে না। নাম্বার 2, এত কথা হচ্ছিল, আমরা বলছিলাম আমরা এত ইনিশিয়েটিভ নিচ্ছি, আমরা প্র্যাকটিক্যালি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট শব্দ আমরা দেখেছি যে সেলফ হেল্প গ্রুপে 10 জন মহিলা নিয়ে, ঠিক আছে, ওদেরকে আমরা 10,000 টাকা দিয়েছি বা 20,000 টাকা দিয়েছি যে তোমরা এটাকে চারা গাছের একটা করো, আমরাই চারা গাছগুলোকে বিক্রি করে দেবো বা আমরাই নিজেরা নিয়ে করবো। কি করছে, 1 মাস পরে যখন যাচ্ছি কি হলো, কত চারা গাছ করলে বা কিছু, বলছে আর দাদা বলবেন না, বলছে রামের বাবার না টাকা দরকার ছিল, 2% ইন্টারেস্টে 10,000 টাকা দিয়েছে। এবার রামের বাবা হয়তো প্রথম মাসে 2% দিয়েছে, বউ 2% কাজ করছে, তারপরে তো চাইলে ধমক দেয়, তারপরে মার দেয়, তারপর মমকে এসে বলে আলটিমেটলি যে 10,000 টাকা দেয়, যেটাকে কাজে লাগালে সেটাকে 20,000 বা 15,000 করতে পারতো, সেই জায়গাটায় ওর মেন্টাল যে চিন্তা ভাবনাটা সেটা নেই। যে কারণে এই সেলফ হেল্প গ্রুপগুলোকে টাকা দেওয়া হচ্ছে, কিন্তু এদের যে স্বনির্ভর করার চিন্তা ভাবনাটা সেটা হচ্ছে না। ছাগল পালার জন্য কি আমরা একই কেস দেখেছি, এইরকম সমস্যাগুলো আমরা গ্রাউন্ড লেভেলে দেখছি। আরেকটা বড় আমাদের এই ডুয়ার্স এলাকার সমস্যা হচ্ছে ট্রাফিকিং। আমাদের এখানে সব থেকে বড় সমস্যা আমরা দেখেছি ট্রাফিকিং এর ক্ষেত্রে কি হয়, আজকে আলিপুরদুয়ারে যদি কারো বাড়িতে কেউ ডোমেস্টিক সার্ভেন্ট হিসেবে কাজ করে 4,000-5,000 টাকা পায়। এইবার তার পাড়া থেকে কেউ যখন ট্রাফিক হয়ে দিল্লি চলে যাচ্ছে, আমার মতোই জামা কাপড় পরতো, ছেঁড়া জামা কাপড়, চটিটা ছিল না, বাড়িতে বাবা রোজ দিন মদ খেয়ে এসে মারতো, ওকেও মারতো, আমার বাবাও মারে। 1 বছর পরে দুর্গাপূজার সময় যখন এসছে, একটা বড় ফোন নিয়ে আসছে, সুখে হয়ে আসছে। আমি পাশের বাড়ি জিজ্ঞেস করছি, তুই কাহা চালা গিয়া, কে हो गया? बोला मैं दिल्ली में काम करता हूँ, दिल्ली में तू भी मेरे साथ चल। ও আরো 5 টাকা নিয়ে চলে যাচ্ছে। এইবার যে ওই কি বলবো, যারা ওকে ওখানে এমপ্লয় করছে, তারা দিল্লিতে 12,000 টাকা পার কোটি থেকে নিচ্ছে, পার বাংলো থেকে নিচ্ছে, ওর বাড়িতে 5,000 দিচ্ছে, ওর বাড়ির লোক খুশি, মেয়েটা বিন্দাস আছে। আমরা যখন ধরে করে নিয়ে আসছি, তারপরে এখানে নিয়ে আসার পরে ওর বাবা মা বলছে इधर के क्यों लाया, लड़की बोल रहा है कि अरे हमको इधर के क्यों लाया, हम तो बिंदास था। এই জায়গায় যাচ্ছে, ও কাজ করছে 12,000-এর, কিন্তু যে মিডিল প্লেসমেন্ট এজেন্সি গুলো মাঝখানে 7,000 খেয়ে নিচ্ছে, বাড়ির লোক 5,000 খুশি হয়ে যাচ্ছে। একটা সময় ও সেক্স র্যাকেটে চলে যাচ্ছে, তারপর ড্রাগস বিক্রি করছে, তারপরে যখন বয়স হয়ে যাচ্ছে ওকে কোনো কাজে লাগানো যাচ্ছে না, ওর কিডনিটা বেঁচে দিচ্ছে
চোখটা বেঁচে দিচ্ছে, এইভাবে ট্রাফিকিং ইন্ডাস্ট্রিটা বেড়ে যাচ্ছে এবং আমার যে এলাকা, এই এলাকা ফাঁকা হয়ে যাচ্ছে। আর সব থেকে বড় আরো সমস্যা হচ্ছে আস্তে আস্তে কম্পিটিশন মার্কেট হয়ে গেছে, সরকারি জব নেই, আমাদের এদিকে ফ্যাক্টরি কিছু নেই, আমার এখানে জনসংখ্যা বাড়ছে, এডুকেটেড আনএডুকেটেড লোকের সংখ্যা বাড়ছে, আনস্কিল লেবার বাড়ছে, ওদের কাজ নেই। যে কাজটার জন্য 500 টাকা 750 টাকা প্রয়োজন ছিল 200 টাকায় করতে বাধ্য হচ্ছে, আর আমার লেবাররা কিছু করতে পারছে না। আর এসসি এসটি এদের যা কথা বলছেন আমরা এদের সমস্যাগুলো জানি, কিন্তু এদের মধ্যে আরো একটা বড় সমস্যা হচ্ছে এদেরকে যদি আপনি গ্রুপ করে দেন, এদেরই ধরুন ফ্যাক্টরিতে কাজ করে, সেই ফ্যাক্টরিতে ধরুন এসটি কোনো নেতা বা এসসি কোনো নেতা বা ওদেরই অর্গানাইজেশনের কোনো নেতাকে যখন ও মুখিয়া করে দিলাম, ও নেগোসিয়েশনে গেল, এর হয়ে কথা বলছে, আমরা লক্ষ্য করি ও বড় হচ্ছে, ওর জায়গা জমি বাড়ছে, ও এমএলএ এমপি হয়ে যাচ্ছে, ওর কমিউনিটির একজনেরও কোনো উন্নতিও করছে না। এই জায়গাটায় সোশ্যালি মোবিলাইজেশন প্রয়োজন, সামাজিকভাবে যদি অ্যাওয়ারনেসটা তৈরি করা না যায়, আমি যদি না বুঝি আমার অধিকারটা কি, তাহলে ভোটের আগের দিন 500 নিয়ে আর ওই তারিখে যদি ভোট দিয়ে পরের দিন একজনকে পঞ্চায়েত করি, ও ভোটের দিন যে লক্ষ টাকা খরচা করছে 5 বছর ওই টাকাটাও তুলবে, ও তুললেই 100 দিনের কাজটা চুরি হবে, ঘরের টাকাটা চুরি হবে। সেই জায়গাটায় পলিটিক্স আগে করতে আসতো মানুষ দেশের সেবা করবার জন্য, আর আজকের দিনে দাঁড়িয়ে পলিটিক্স ইজ এ প্রফেশন, এমন একটা প্রফেশন, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায় না, ছেলেকে পলিটিশিয়ান বানাতে চায় অতীতে খেলবে বলে। এই জায়গা থেকে যদি আমরা ধরতে না পারি, এখনো আমাদের হাতে সময় আছে, কিন্তু আর কিছুদিন পরে হয়তো আমরা আমাদের সমাজে এই জায়গাটায় আর আসতে পারবো না। সামাজিকভাবে যদি ডিল না করতে পারি, এলাকায় নিচে নেমে যদি কাজ না করতে পারি, মানুষকে তার অধিকার সম্পর্কে সচেতন না করতে পারি, গভর্নমেন্ট অনেক প্ল্যান বানাবে, অনেক অ্যাক্ট বানাবে, কিন্তু তার ইমপ্লিমেন্টেশন হবে না। আর লাস্টলি গভর্নমেন্ট অফিসিয়ালস যারা আছে নিচে কাজ করছে, তারা তো পলিটিশিয়ানের জন্য কাজ করবার জন্য নয়, পঞ্চায়েতের থেকে টাকা নিয়ে ওই 100 দিনের ঘরটার টাকাটা বা ঘরের টাকাটা মানুষের করবার জন্য নয়, তাকে অ্যাকাউন্টেবিলিটির জায়গায় যতক্ষণ আমরা না নিয়ে আসতে পারবো, যে গভর্নমেন্ট পলিসি যদি ইমপ্লিমেন্টেশন না হয়, হোয়াট ইজ দ্য রেজাল্ট, 1 বছর পরে কি দেখবো, আমি ইমপ্লিমেন্টেশন হয়নি, ইউ উইল বি অ্যাকাউন্টেবল। ওই জায়গায় না আসলে ইন জেনারেল এই লেবারদেরকে আমরা উন্নত করতে পারবো না, এবং মোস্ট অফ দেম আমরা দেখি এই এলাকায় ফার্স্ট জেনারেশন লার্নার বোঝেও না, ফর্ম ফিল আপও করতে পারে না, আর এদের ইগনোরেন্সের সুযোগ নিয়ে এদেরকে এক্সপ্লয়েট করা হচ্ছে টপ টু বটম, যার ভাগ কেউ 2% 3% করে পেয়ে যাচ্ছে, যাদের ওদেরকে বাঁচানোর কথা তারাই ওদের পয়সা রোজগার থেকে নিয়ে যাচ্ছে। দিস ইজ দ্য মেইন প্রবলেম। Please give your suggestions on the form. Dr. Naseem Akhtar, Dr. Shajapur Ghosh and Amlan Dr. Sir, they will be chairing the session, and we'll have the presenters present their papers one after the other. First, we would like to call Ms. Priyoshika Roy to present her paper. Thank you, ma'am. Good afternoon, respected resource persons, chairpersons, the faculty members of this esteemed college, and other presenters present in the hall today. I'm Priyoshika Roy, PhD scholar from Department of Law, which we have at Jaman Verma University. The topic for my today's presentation is Legal Status of Domestic Workers in India, Analyzing Challenges and Opportunities from a Gender Perspective. So, from the previous lectures, very insightful lectures from our respected resource persons, we have already understood the concept of organized sector and unorganized sector and organized sector, as well as the concentration of women in the unorganized sector. So there are various categories of workers in the unorganized sector. Out of those categories, one significant number comprises of the domestic workers in India as well as globally. So, who are domestic workers? They are those workers who perform daily household chores like cooking, cleaning, taking care of children or elderly members of the family, and other household chores. I'm sure many of us present here also have one of them helping our making our life easier in our household, right? So, from the previous presentation of the data of the National Commission on Labour or the census of 1991 to 2011, there was
this invisibility of this section of workers from the study as well as from the legal discourse. The reason for this is because domestic work is not seen as real work. Domestic workers are treated rather as domestic help, and they are not given the status of workers. In some section of the society, they are called as Dhaima, Aya, Masi, Kaliketi. So these are the terms which are indignified and inhuman to refer to the contribution that they provide to the household. And among the unorganized sector, there is e-Shram portal, which was launched in the year 2021 for the registration of the unorganized worker. So this is the first effort from the Government of India to have a database which is administered centrally. So on the basis of the data wherein the unorganized workers are registering, the domestic workers comprise the second largest occupation, only after the agriculture laborers, right? And according to this data, as of November 2024, there are more than 28 million domestic workers registered in this portal. And after the registration, they will be given e-Shram card, through which they can get all the benefits which the government provides through various schemes. However, there are various other organizations which are working for the interest of these workers. For example, today we have seen the interactive section how NGOs, they are working in the field. So similarly, in the national context, there is National Domestic Workers Movement. It is a forum which works for the interest of the workers, mobilizing the domestic workers. According to its estimate, the government data estimation is clearly underestimated, and the actual number of domestic workers in India falls clearly above 50 million workers. So, as I've already mentioned, that domestic workers are indispensable part of every household in India, especially the urban household. And with the urbanization, the demand of domestic workers have also increased. But even till date, domestic workers are not given their due recognition, and they are not protected by the legislative enactments. As such, which the organized workers, they are protected and their working conditions are regulated. So in that term, one of the factors is the stereotyped conception about domestic work, which ma'am also previously mentioned that it is seen as a work which women naturally should provide, that women are the natural caregivers. And because of that, there is legal oversight and invisibility. And one of the reasons why domestic workers are invisible is also because of the nature of their workplace. Their workplace is private residence or private dwelling of someone's house, employer's house. So in that context, there is this constant debate about whether the privacy should be respected or whether the rights of the worker should be protected. So in that sense also, there are complications with respect to extending the implementation of labor law with respect to the domestic workers. But having said that, these significant workers who contribute to second largest occupation according to official estimate, it is not justified for them to be left out of the legal canon or legal discourse.